স্ক্রিন হ্যাঁ দেখা যায়, হ্যাঁ তো স্ক্রিন দেখা যায়। জি আচ্ছা ঠিক আছে। দেখেন তো আমাদের আগের ক্লাসে হোমওয়ার্ক ছিল অন পেজ এসইও করা, মোটামুটি দেখেছি অনেকে করছেন। আপনাদের এগুলো দেখে আমি যারে কথা বলতে বলি সে একটু কথা বললেন। এটা কার? আচ্ছা প্রথমটাই সমস্যা, এটা আসলো না কেন? অরিজিৎ ভৌমিক আছেন? অরিজিৎ ভৌমিক আপনার লিঙ্কটা আপনি এই মেসেজের মধ্যে আরেকবার দেন, দেখি কাজ করে নি। এই জায়গায় দেখতেছি তো আপনার ওয়েবসাইট উড়ে গেছে নাই। আচ্ছা মাহফুজা এটা কি আছে? হ্যাঁ এটা আছে, বাকিগুলো আসছে। আচ্ছা এটাকে দেখি, তারপর আমরা অন্যগুলো দেখবো না আবার। সি এক্সপার্ট, আচ্ছা কোনটা করছেন আপনার? কোনটা এটা? ইয়ামা বাইক দ্য আলটিমেট রাইডিং এক্সপিরিয়েন্স, এটা আপনার কিওয়ার্ড নাকি? জি ভাইয়া। ওকে ওকে। মেটা ডেটের মেটা ডেসক্রিপশন দিছিলেন? জি ভাইয়া দিছি। ওকে টাইটেল, ওকে মেটা নেম, হ্যাঁ দেখাইতেছে মেটা টাইটেল। ওকে ঠিক আছে, হ্যাঁ মোটামুটি হয়েছে। আচ্ছা আমিও লাস্ট ক্লাসে একটা কথা বলি নাই, স্কিপ করেছিল। দেখেন শুনুন আপনারা, আমরা যখন মেটা ডিসক্রিপশন দিছিলাম, কথা হলো আমরা এখন কিন্তু মেটা ডিসক্রিপশন দেই, আমরা দিছিলাম কি দিয়ে? ইয়োস্টের মাধ্যমে দিছিলাম। তো মেটা ডিসক্রিপশন যখন আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে দেই তখন আমরা ইয়োস্টের মাধ্যমে দেই। যখন আমরা শফিফের মধ্যে করি এসইও তখন এটা অটোমেটিক দেওয়ার সিস্টেম থাকে। শফিফে এসইও কেমনি করতে আমরা পরে দেখব। আচ্ছা আবার দেখা যখন কোডিং ওয়েবসাইট হয় তখন আপনি মেটা টাইটেল মেটা ডিসক্রিপশনটা একটা ডক ফাইলের মধ্যে লিখে দিয়ে দিবেন। ক্লায়েন্টের এটা নিজে নিজে ইমপ্লিমেন্ট করে নেবে। আবার বলি ক্লায়েন্টের নিজে নিজে ইমপ্লিমেন্ট করে নেবে। হ্যাঁ আচ্ছা, তো মেটা টাইটেল মেটা ডিসক্রিপশনের যে বিষয়টা, মেটা ডিসক্রিপশন আমরা বলছিলাম কত ক্যারেক্টার নেওয়া লাগে, কে বলতে পারেন একটু বলেন তো? মেটা ডিসক্রিপশন কত ক্যারেক্টার নেওয়া লাগে? মাইক্রোফোন অন আছে, বলেন। 120 ইয়েস 120। আচ্ছা আচ্ছা মেইনলি নিয়ম হলো যে আপনার মেটা ডিসক্রিপশন হইতে হয় 150 থেকে 160 ক্যারেক্টার, কিন্তু আমরা দেখতেছি এখন 150 ক্যারেক্টার দিলে ডট ডট আইসা পড়ে, মানে মেটা ডিসক্রিপশন সারাটা দেখা যায় না। এই কারণে আমরা বলছিলাম 120 ক্যারেক্টার নিতে, আর একটু বেশি নিয়ে নিন, 120 থেকে 130-এর মধ্যে রাখেন, বাট 120-এর নিচে নাইবেন না আর কি। হ্যাঁ 150 ক্যারেক্টার নেওয়া দরকার নাই, 120 থেকে 30-এর মধ্যে নেবেন, এটা হলো স্ট্যান্ডার্ড। 120-এর নিচে নেমে গেলে সমস্যা আছে। আরেকটা জিনিস শোনেন, 2024 সালে আসার পরে এসইওর মধ্যে কিছু আপডেট আসছে, এসইওর মধ্যে রীতিমতো আপডেট আসে, সেটা হলো যে মেটা ডিসক্রিপশন এখন আপনি যদি দিয়েও থাকেন তাও অনেক সময় আপনারটা নাও দেখা যেতে পারে। ধরেন তারেক আল আজিজ ভাই উনি একটা মেটা ডিসক্রিপশন দিছে, গুগল কি করতে পারে? গুগল এই মেটা ডিসক্রিপশনটা না নিয়ে আপনার যে কন্টেন্ট আছে, আপনি যে কন্টেন্টটা লিখছেন, ভিতরে যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্ট থেকে যে কোনো প্রথম যে লাইনগুলো আছে এগুলো থেকে তারা মেটা ডিসক্রিপশন নিয়ে নিতে পারে। আপনি মেটা ডিসক্রিপশন ঠিকই দিচ্ছেন কিন্তু গুগল আপনারটা নেবে না, হইতে পারে সে তার নিজের মন মতো দেখাবে। আবার আপনি যদি কোনো কারণে মেটা ডিসক্রিপশন দিতে ভুলে যান তাহলে গুগল প্রথমে যা লেখা থাকে, মানে প্রথম কয়েক লাইন আপনি যে লিখবেন এগুলোকে মেটা ডিসক্রিপশন হিসেবে ধরে নেবে। এই কারণে উচিত হলো যখন আপনি প্রথম কয়েক লাইন লিখবেন, প্রথম কয়েক লাইনের মধ্যে আপনার কিওয়ার্ডটা রাখা আর কি, মেন ইম্পর্টেন্স কথাগুলো রাখা। আরেকটা কথা হলো যখন ই কমার্স এসইও করবেন, মানে ই কমার্স টাইপের ওয়েবসাইট থাকবে, তখন ট্রাই করবেন ধরেন যদি প্রোডাক্টের দাম টাম আছে এগুলো যদি প্রথমে লিখে ফেলবেন, মানে প্রথম কয়েক লাইনের মধ্যে এটা রেখে ফেলবেন।
আর মেটা ডিসক্রিপশন যখন লিখবেন, মেটা ডিসক্রিপশনের মধ্যে প্রোডাক্টের দামটা লেখা ট্রাই করবেন, যে এটা প্রোডাক্টের দাম। বর্তমানে এগুলো ট্রেন্ডই চলতেছে, মানে এটা যদি প্রোডাক্টের দামটা লেখা থাকে তাহলে দেখা যায় ক্লিক বেশি পাওয়া যায়, মানুষ আপনার ওয়েবসাইটের মধ্যে বেশি ঢুকবে। তার যেটা দরকার মেইন ইম্পর্টেন্ট কথাটা এক লাইন আপনি দিয়ে দিলেন, মেইন যে জিনিসটা। হ্যাঁ, বেশিরভাগ মানুষ কেন প্রোডাক্টের মধ্যে ক্লিক করে? দামটা জানার জন্য। দামটা যদি আপনি মেটা ডিসক্রিপশনের মধ্যে রেখে দেন তাইলে এটা বেটার। ধরেন আইফোন 15 প্রো ম্যাক্স, ধরেন আপনার কিওয়ার্ড, এটা দিয়ে আপনি একটা ব্লগ লিখছেন। এখন আইফোন 15 প্রো ম্যাক্সের লেটেস্ট দামটা কত, এটা আপনি মেটা ডিসক্রিপশনের মধ্যে রেখে দিলেন। তো কেউ যদি আইফোন 15 প্রো ম্যাক্স থেকে সার্চ করে তাহলে আপনার এই মেটা ডিসক্রিপশনটা দেখে সে আপনার ওয়েবসাইটের মধ্যে যাইতে পারে। আচ্ছা, তো আমরা 3টে জিনিস নতুন শিখলাম। প্রথম হলো মেটা ডিসক্রিপশন আপনি দেওয়ার পরেও অটোমেটিক গুগল যে কোনো এখান থেকে যে কোনোভাবে নিতে পারে। 99% সময় গুগল আপনার প্রথম যে 1-2 লাইন আছে এখান থেকে তারা নিয়ে থাকে, আপনি দিলেও তারা নিতে পারে। হ্যাঁ, ওখানে দেখা যায় বেশিরভাগ সময় আপনি দিলে তারা এটা নেয় না, নিজে নিজে নিয়ে নেয়, প্রথম 1-2 লাইন থেকে নিয়ে নেয়। হ্যাঁ, গুগল বর্তমানে এটা করতেছে, এটা আপডেট গুগলের, এটা কি আমাদের হাতে নাই। আচ্ছা, সেকেন্ড হলো যে যখন আমরা মেটা ডিসক্রিপশন লিখবো, যদি ই কমার্স টাইপের ওয়েবসাইট হয় তখন আমরা প্রোডাক্টের দামটা লেখা ট্রাই করবো, ইম্পর্টেন্ট কথাগুলো আমরা মেটা ডিসক্রিপশনের মধ্যে লিখবো আর কি। এই ওয়ান কাইন্ড অফ, যে আমরা ক্লাস 9-10-এ এই যে এই পড়ছি না একটা সামারি, ধরেন 4 নম্বর কোয়েশ্চেন থাকতো সামারি লেখো, সারাটা প্যারাগ্রাফের সামারি। তো একটা সারাটা মানে কম্প্রেনশন প্যারাগ্রাফ লেখা থাকতো, সারাটা থেকে আমরা পড়ে 3-4 লাইন আমরা একটা সামারি লিখতাম। তো সেম মেটা ডিসক্রিপশন একটা সামারি, মানে আপনার ওয়েবসাইটের ভিতর আপনি কি কন্টেন্ট লিখছেন, এই কন্টেন্টটা যে এত বড় 1000 ওয়ার্ড, এই 1000 ওয়ার্ডটা আপনি কমায়া 130 ক্যারেক্টারের মধ্যে একটা সামারি লিখবেন, যেটা দেখে মানুষ ক্লিক করবে। দ্যাটস ইট। আশা করি আমি বুঝতে পারছি হোয়াট ইজ মেটা ডিসক্রিপশন। মাইক্রোফোন আপনাদের আবার অন করি। ভাই, ক্লায়েন্ট যে কন্টেন্ট দিবে সেই কন্টেন্টে তো কিওয়ার্ড থাকবে না। এখন আমরা টার্গেটেড কিওয়ার্ড, কি লিখছেন, আমরা টার্গেটেড কিওয়ার্ডটা কেমনে কন্টেন্টে বসাবো, এটা কি বললেন? কোয়েকশনটা হয় নাই, আমি বলি আপনারে। মেইনলি আমরা কি করি, প্রথমে আমরা তো প্রথমে কিওয়ার্ড রিসার্চ করব। ক্লায়েন্ট আপনারে কিওয়ার্ড দিবে, আমরা যখন কিওয়ার্ড রিসার্চটা করব, কিওয়ার্ড রিসার্চ করার পরে আমাদের সামনে তো 20টা থেকে 25টা কিওয়ার্ড আসে, আমরা তো পেইড ক্লাসে দেখছিলাম, ঠিক না? হ্যাঁ, তো যখন আমরা 20টা কিওয়ার্ড আমরা পিক করব, এখান থেকে যে কোনো একটা বা 2টা কিওয়ার্ড সে পিক করবে। বেশিরভাগ সময় একটা কিওয়ার্ডই সে পিক করবে। একটা কিওয়ার্ড পিক করে এটা দিয়ে সে কন্টেন্ট লিখবে। ওই কন্টেন্টটা সে যে কিওয়ার্ড দিয়ে লিখবে, এই কিওয়ার্ডটার আপনি মেইন কিওয়ার্ড হিসেবে আপনি বুঝাবেন, ঠিক আছে? আপনি এই মেইন কিওয়ার্ডের আপনি টার্গেট নিয়ে আপনি এটা দিয়ে আপনি অন পেজে সেও করবেন। পাশাপাশি যে অন্যান্য কিওয়ার্ডগুলো থাকবে এগুলো আপনি এলএসআই কিওয়ার্ড বা রিলেটেড কিওয়ার্ড হিসেবে কন্টেন্টের ভিতরে দিয়ে দিবেন। দ্যাটস ইট। আর যদি এমন হয় যে ক্লায়েন্ট এগুলো কিছুই বুঝে না, ক্লায়েন্টের শুধুমাত্র একটা কন্টেন্ট লেখা আছে, এমন অনেক সময় হইতে পারে, ধরেন ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আছে, ক্লায়েন্ট এত কিছু বুঝে না, তাহলে আপনি নিজে নেবেন, নিজে আপনি কন্টেন্টটা পড়ে দেখবেন যে এখান থেকে কোন কিওয়ার্ডটা নেওয়া যায় বা কী লিখে মানুষ সার্চ করতে পারে। আমরা তো কিওয়ার্ড রিসার্চ শিখছি, ঠিক না? আমরা একটা বেসিক ধারণা নিয়ে দেন আমরা কিওয়ার্ড রিসার্চ করে ওই টপিকের উপরে, তারপর একটা নির্দিষ্ট একটা কিওয়ার্ড নিয়ে, যেই কিওয়ার্ডের মধ্যে আপনার কেডি কম আছে, হ্যাঁ, সার্চ বলে মোটামুটি 100-র উপরে আছে, এমন একটা কিওয়ার্ড নিয়ে আমরা এটা দিয়ে আমরা অন পেজে সিও করে ফেলবো। আচ্ছা, কন্টেন্টে কোথায় এলএসআই কিওয়ার্ড বসাবো? নাইস কোয়েকশন, এই কথাটা ভালো লাগছে। এলএসআই কিওয়ার্ডের বিষয় হলো আপনি যে কোনো জায়গায় বসাতে পারেন। এলএসআই কিওয়ার্ড মানে অন্যান্য যে কিওয়ার্ডগুলো আছে এগুলো আপনি মাঝখানে বসাবেন। দ্যাটস ইট। একবার ট্রাই করলেন আর কি, একবার বসাই দিলেন। কন্টেন্টে যদি কিওয়ার্ড না থাকে, কন্টেন্ট তাহলে লিখবে কেমনে? কন্টেন্টে তো কিওয়ার্ড এমনি থাকবে। কন্টেন্ট মানে কি? কন্টেন্টের মধ্যে তো লেখাগুলো থাকে, হ্যাঁ, এই লেখাগুলোর মধ্যে আপনি কিওয়ার্ডটা আপনি অ্যাড করবেন। পপুলার ইয়ামা, আচ্ছা ঠিক আছে, আমরা একটা দেখছি, পরেগুলো আমরা একটু দেখি। আপনারাও ইয়ামাই দিয়ে লেখছেন নাকি? এটা ডিসকভার দ্য ইয়ামা, আচ্ছা একই নাকি? ডিসকভার দ্য ইয়ামা অ্যাপজেড, আপনার কিওয়ার্ড কোনটা? এটা না, এটা না, দ্য ইয়ামা অ্যাপজেডএস V3, এটা কিওয়ার্ড? কথা বলেন, আপনার মেইন কিওয়ার্ড কোনটা নিছেন? আচ্ছা, ইয়ামা অ্যাপজেড এতটুকু না, এটাই ইয়ামা অ্যাপজেড অপশন 3। আচ্ছা, টাইটেলের মধ্যে নিছেন, ঠিক আছে। ফ্রিল্যান্সার জুবাইর, এটা আপনার ওয়েবসাইটের নাম না? জি, হ্যাঁ, আচ্ছা। ইনোভেশন প্যাথিয়ান, পিটেকের মধ্যে আছে। আচ্ছা, ইউএসটিসি যখন দেখছিলেন তখন আপনার সবগুলোই ফিল আপ হয়েছিল, মানে কোনো সমস্যা দেখাইছিল? না কোনো সমস্যা দেখায় না, আমি ওই সব ঠিকঠাক করে নিয়েছি। ওকে, ফাইন, ঠিক আছে।
আপনার মাইক্রোফোন অফ করে ফেলেন, অনেক সাউন্ড আসতেছে। আইফোন 15 প্রো ম্যাক্স, এটা কার? কথা বলেন। ভাই জি আপনার। ভাই না ভাই আমার না, আমি আচ্ছা ভাই এখন জমা দিচ্ছি, একটু দেখেন ভাই। ঠিক আছে, আটু পরে জমা দিতেন, কালকে বা পরশু দিতেন, মজা দিতেন। ভাই মনে ছিল না ভাই, একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা ঠিক আছে। এটা কার ভাই? একটু কথা বলেন আপনি, আপনার কিছু দেখা না কেন? আপনার না, ঠিক আছে। ইউএসটিসিও সব কিছু ঠিক ছিল, কোনো সমস্যা ছিল আর? সমস্যা একটা ছিল, সোহেল ভাইয়ের দেখানো হয়েছিল। আচ্ছা সোহেল ভাই কি বললো বুঝতে পারিনি ভালোভাবে। আচ্ছা, কী সমস্যা ছিল বলেন? এই যে প্রবলেমটা কি আমার মানে বলতে তো ওই যে ইমেজ হ্যাঁ, ইমেজের মধ্যে কিওয়ার্ড নাই নাকি? ইমেজ কি পেজে সমস্যা এটা বলছে? মানে লেখার মধ্যে আবার ভালোভাবে দেখতে বললো, কিন্তু সমস্যা তো ইমেজের দেখাচ্ছিল যে ইমেজে। স্ক্রিনশট আছে? হ্যাঁ স্ক্রিনশট আছে। আপনি গ্রুপে দেন, দেখতেছি আমি। ডিসকভার দ্য ফ্লাওয়ার গার্ডেন অফ লন্ডন। আচ্ছা, কোনটা আপনার কিওয়ার্ড একটু বলেন তো ভাই, কার এটা? ফ্লাওয়ার জি, গার্ডেন, উপরেরটা একদম সারাটাই না? উপরেরটা, সারাটাই, হ্যাঁ সারাটাই। জি হ্যাঁ জি উপরেরটা ওকে, ডিসকভারিং দ্য ফ্লাওয়ার গার্ডেন। একটু আমরা এটা একটু মন দিয়ে হোমওয়ার্কটা দেখার কারণ আছে, কারণ এটা যদিও বেসিক, এটা ধরেন অ আ ক খ আর কি, হ্যাঁ এসইওর বেসিক হলো এটা। আপনি যদি এই জিনিসটা বুঝে যান তাহলে আপনি সব জায়গায় এসইও করতে পারবেন। আপনি ইউটিউবের এসইও করতে পারবেন, যে কোনো কোডিং ওয়েবসাইটে এসইও করতে পারবেন, সব জায়গায় এসইও করতে পারবেন, বুঝছেন? এই মেইন জিনিসটা বোঝা ইম্পর্ট্যান্ট। এটা হলো একদম বেসিক বিষয় আর কি, ইমপ্লিমেন্ট করাটা বা সর্টিং করাটা। ডিসকভার দ্য ফ্লাওয়ার গার্ডেন অফ লন্ডন, ওকে, এটা টাইটেল বসাইছেন, হেডলাইন এটা ছিল। বাট এতটা কম কেন? আপনি কি মেটা ডেসক্রিপশন নিয়েছিলেন? হ্যাঁ জি জি দিয়েছিলাম, জি দিয়েছিলাম। the flag of C expert, okay. Okay, কিনেছেন কাস্টমাইজ সেপারেটর, ওকে ঠিক আছে। ইউএসটিসি সব কিছু ঠিক ছিল? হ্যাঁ সব ঠিক ছিল না, দুইটা সমস্যা ছিল। সলিউশন হয়েছিল? সলিউশন হয় নাই। হ্যাঁ, কেন আমি বুঝি নাই। বুঝেন নাই? তো গ্রুপে দিছিলেন? গ্রুপে দিয়েছিলাম, সোহেল ভাইয়ের সাথে যোগাযোগ করছিলাম। হ্যাঁ, এবারে ওয়েবসাইটটা ডাউন হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে। এভাবে করতে করতে 4-5টা করতে হয়েছে আমার, ওয়েবসাইটটা সমস্যা হয়ে গেছে। মানে ওয়েবসাইট সমস্যা হয়ে গেছিল? জি। আচ্ছা, এরপরে আবার আজকে যে 4টা-5টা আগে এটা করছিলাম, এটাও দুইটা সমস্যা দেখো। বুঝতে পারছি। আচ্ছা, সমস্যাগুলো আপনি যদি না বুঝেন গ্রুপে আবার দিয়েন, হ্যাঁ আমরা দেখবো না, ঠিক আছে? আর আপনারা কি কোনো মিটিং করছিলেন? এটা কত নম্বর ব্যাচ? 18 নম্বর ব্যাচ। আপনারা কি সমস্যাগুলো নিয়ে কোনো মিটিং টিটিং করছিলেন যে কার কি সমস্যা বেরিয়েছে এটা নিয়ে? সামনে শুক্রবারে মনে হয় করবে। আচ্ছা ঠিক আছে, তো মিটিংটা করেন, আর যদি কোনো সমস্যা থাকে আমরা সলিউশন করে দিব যে কোনটা কোন সমস্যা। আপনারা স্ক্রিনশট দিন গ্রুপে, ঠিক আছে? আমরা ক্লাস শেষে দেখতেছি আবার। বেস্ট বাজেট স্মার্টফোন অফ দ্য ইয়ার, এটা তো আপনার কিওয়ার্ড না? বেস্ট বাজেট স্মার্টফোন অফ দ্য ইয়ার না? কার এটা? না ভাইয়া, ওই ভিভো Y21 এইটা এটা হচ্ছে কি মেন কিওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ ঠিক তো, আমরা পাই না কেন খুঁজে? টাইটেল
ওকে, এটা কার? ডাবল সাইজিং এক্সপার্ট। আপনার এসিও এই কোনটা, কিওয়ার্ড কোনটা? এটাই এসিও। এটা না, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এটা Okay. এসআইটি ব্লগের, আমি যে আপনাকে পোস্টার দিচ্ছি ওটা ব্লগের মধ্যে আছে। আচ্ছা, যে আপনি কিছুক্ষণ আগে দেখেছিলেন। এটা না, দ্য ডিসকভার দ্য ফলোয়িং গার্ডেন অফ লন্ডন, এটা কিওয়ার্ড? জি, নাইস। এটা ওয়েবসাইটের মধ্যে, ওয়েবসাইট আপনি দেখছেন। বুঝতে পারছি। এটা দেখছিলাম আমরা একটু আগে নাকি? জি, আপনি দেখছেন এটা। হ্যাঁ, এই কারণেই তো বলতেছি, এটা চিনা চিনা লাগে। ওকে, এটা কার? এসিও এক্সপার্ট। আপনার ই কোনটা, এটা না এটা? কার এটা? এই হোমওয়ার্কটা কার? এটা কথা বলেন। এটা আচ্ছা, আলটিমেট গাইড টু আইপ্যাড প্রো, আলটিমেট গাইড, আচ্ছা আইপ্যাড প্রো, বুঝছি। আইপ্যাড প্রো হলো কিওয়ার্ড। আপনি যে কিওয়ার্ড নিছেন আইপ্যাড প্রো, এটা কি চেক করছিলেন যে এই কিওয়ার্ডের কেডি কত আছে? কার এটা? কথা বলেন একটু। এই হোমওয়ার্ক কার? কথা বলেন। আইপ্যাড প্রো কি চেক করছিলেন যে এটার কেডি কত আছে, সার্চ ভলিউম কত? বলতে পারবেন? আমার তো মনে হয় এটার কেডি অনেক হাই। এই কিওয়ার্ড যে নিলেন চেক করছিলেন? চেক করা হয় না। চেক করে নেওয়া উচিত ছিল। তো আমরা যখন এসিও করব এর আগে আমরা চেক করব যে কেডিটা 30-এর নিচে আছে কিনা না, নাহলে তো এসিও করে লাভ নেই, আপনার কষ্ট হবে, এটা র্যাঙ্ক আসবে না, বুঝছেন, যতই ব্যাকলিং নেন। তো আমাদের উচিত হলো যখন আমরা কিওয়ার্ড রিসার্চটা করব আগে কিওয়ার্ড রিসার্চ করে দেখবেন যে আপনি এই কিওয়ার্ডটা যে এসিও করবেন এটার কেডি কম আছে কিনা না, সার্চ ভলিউম আছে কিনা না। ঠিক আছে, এমনি হয়েছে, বাট সমস্যা হলো ওই যে আপনার যদি কেডি বেশি থাকে আপনি তো আপনার কম্পিটিটরের সাথে পারবেন না, বুঝতে পারছি? জি স্যার। নাহলে দেখা যায় মাসের পরে মাস চলে যাবে বাট আপনি র্যাঙ্কে আসতে পারবেন না, তখন তো ক্লায়েন্ট আপনার দৌড়াবে যে এত টাকা পয়সা নিলে টাকা কই, আমি তো র্যাঙ্কে আসতে পারতেছি না, বুঝছেন? জি। ওকে, কে জানি বলছিলেন ভাই হোমওয়ার্ক দিছি, দেখেন আপনার লিঙ্কটা এই জায়গায় দিয়ে দেন, এই জায়গায় দিয়ে দেন, সেন্ড। জি, এখানে দিয়ে দেন, আমরা দেখতেছি। এইচপি ল্যাপটপ। আপনার ই কোনটা ভাই একটু বলেন তো আমারে? এইচপি এলিট বুক, এটা? এইচপি নাইটবুক 84 আচ্ছা 80GC। আচ্ছা, এখান থেকে এলিট বুক থেকে আসলো না এতটুক? এইচপি নাইটবুক এইচপি থেকে আচ্ছা, এইচপি এলিট বুক 840 এতটুক? G6। ওকে, G6 পর্যন্ত, ঠিক আছে। এই জায়গায় ম্যাকবুক কি ইউজ করেন এমন আছে? জি ভাই। আচ্ছা, নাই, বুঝছি, বাদ দেন। ফাইনাল কাট ইউজ করেন এমন কেউ আছে? ফাইনাল কাট নাই মনে হয়। আমার ফাইনাল কাট শেখার ইচ্ছা আছে। ফাইনাল কাট একটা এডিটিং সফটওয়্যার আর কি। নাইস, ঠিক আছে, ভালোই নিছেন। ইউএসটিসি কি চেক করছিলেন সব ঠিক আছে কিনা না? হ্যাঁ, এটা র‍্যাঙ্ক ম্যাপ দিয়ে করা হয়েছে। র্যাঙ্ক ম্যাপ দিয়ে করছিলেন। আর কোনো ইরোর দেখাইছিল বা কোনো সমস্যা দেখাইছিল? হ্যাঁ, এটা হচ্ছে 90 পেয়েছিল। 90 পাইছেন, ঠিক আছে, ওকে, বুঝতে পারছি। Oppo A16, এটাও আপনার? এটা সৌদি করছে কি ভাই? আচ্ছা, এটা বুঝতে পারছি। মেটা ডিসক্রিপশন ম্যাটেরিয়াল দিছিলেন? জি ভাই, সবগুলো দেওয়া আছে। আচ্ছা, চেক করেন আবার যাতে একই কিওয়ার্ড যাতে বারে না নেন, হ্যাঁ, পরে কিন্তু প্লাগারিজম হয়ে যাবে, হ্যাঁ, বেশি নেওয়া যাবে না, বুঝতে পারছি মানে। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু আম সালা সব যাবে। এগুলো কিন্তু গুগল এখন খুব বেশি মানে খেয়াল করে। আচ্ছা, এটা কার? একটু কথা বলেন, এটা কার? আপনার কিওয়ার্ড কোনটা? পিস অফ মাইন্ড অফ ইউর পেট, এ গাইড টু এ পেট সেটিং। এ পেট সেটিং নাকি? পেট সেটিং মনে কিওয়ার্ড নাকি? কার এটা? একটু কথা বলেন। আচ্ছা, এটা থাক, আমরা একটু এটা দেখি। ফ্রিল্যান্সার মানিক, আপনার কিওয়ার্ড কোনটা? মেন্স ওয়াচেস, এতটুক?
না এটা কিওয়ার্ড না, এটা কার ভাই, একটু কথা বলেন তো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার কিওয়ার্ড কোনটা? মেন চয়েস। এতটুকুই? আপনি কি মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন দিছিলেন? জি কই দেখায় না তো, এত কম দেখায় কেন? আপনি কিওয়ার্ড কয়বার নিছেন? মাত্র 4 বার দেখায়, কম নিছেন। আচ্ছা দেখেন মেন্স ওয়াসেস, আচ্ছা এখানে তো বেশি দেখাইতেছে, 1 বার 2 বার নিছেন, মেন্স ওয়াসেস 3 বার নিছেন, বুঝলাম না। আচ্ছা এই জায়গায় তো ঠিকই দেখাইতেছে 3 বার, ওকে 4 বার। ও আচ্ছা এই জায়গায় কমায় সমস্যা আছে, এই জায়গায় কমা উঠে গেছে, এই কারণে কম দেখাইতেছে। ঠিক আছে, কন্টেন্ট তো দিয়ে লেখাইছেন না, চ্যাট জিপিটি দিয়ে লেখছেন নাকি? জি আর ইউএসটিসি থেকে চেক করছিলেন যে সব ঠিক আছে কিনা না? হ্যাঁ চেক করছিলাম, প্রবলেম ছিল, আমি ওটা সলভ করছি। একটা প্রবলেম ছিল যে হ্যাঁ এলএসআই কিওয়ার্ড দিতে বলছিল ফার্স্ট প্যারাগ্রাফে, আচ্ছা ওটা আমি চেক দিতেই করেছি। ওটা কি করা যাবে? হ্যাঁ হ্যাঁ করা যাবে, সমস্যা নাই। আপনি এলএসআই কিওয়ার্ড দিছেন, কোনটা দিছেন এই জায়গায়? মেইন কিওয়ার্ডও দিতে হবে আবার এলএসআই কিওয়ার্ড দিতে হবে, ইয়ে। হ্যাঁ হ্যাঁ তো এই জায়গার মধ্যে দিয়ে দিছে। আচ্ছা এই জায়গায় এলএসআই কোড হিসেবে কি দিছেন, কোনটা দিছেন? এই যে এই জায়গার মধ্যে কোনটা? আমি তো ল্যাপ মোবাইল দিয়ে করছি তো ওই মনে নাই, মোবাইল দিয়ে দেখতে পারতেছি না। আচ্ছা আচ্ছা দেখ ওখানে আছে। বুঝছি। আইফোন 15 প্রো ম্যাক্স, এটাই মনে কিওয়ার্ড ওনার। এটা তো উড়ে গেছে, এটা কার? লাস্টের 3 নাম্বার, 1 2 3, এটা মনে হয় দীপেন্দু দাস। হ্যাঁ এটা কার ভাই? আপনারটা নষ্ট হয়ে গেছে ওয়েবসাইটটা, আবার এটা বানাই ফেলেন। আলটিমেট গাইড টু চুজিং এ ওয়াটার টাইট জ্যাকেট। আচ্ছা ওয়াটার টাইট জ্যাকেট, এটা হোম, এটা কিওয়ার্ড এতটুক? না এটা কার ভাই, একটু কথা বলেন তো। না ওয়াটারপ্রুফ জ্যাকেট, ওয়াটারপ্রুফ জ্যাকেট মনে হয়। S2 মধ্যে রাখছেন, ঠিক আছে নাইস। ভাইয়া অনেকে প্রবলেমের মধ্যে আছে, আপনার স্ক্রিন দেখা যাইতেছে না, মানে এদিকে আমাদের নেট প্রবলেম তো সেজন্য। আচ্ছা আপনি বলতেছেন সেজন্য। ও বুঝতে পারছি। আমার একটা ছিল যে পেজ সেটিং, সেটা নিয়ে। এই একটা সমস্যা বুঝছেন, আমি বুঝলাম, নতুন করে নেটের সমস্যা করে। আর এরকম টাইমে আসলে সবাই তো নেট থাকে, সেজন্য ওয়াইফাই তে সমস্যা কিনা হইলে। আর এর মধ্যে তো বলেন সারা দেশে বৃষ্টি, তো বৃষ্টি হলে তো আরও নেটের বেশি সমস্যা হয়। আমাদের বাসায় ডিশের লাইন নাই আজকে 7 দিন হয় এই যে বৃষ্টির কারণে। আইফোন 15 বক্স, হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা আপনাদের কি অবস্থা দেখি, আপনাদের কি মেসেজ দিয়েছেন ভাই? একটা জিমেল দিয়ে কি 2টা এমন ফ্রি ওয়েবসাইট করা যাবে? হ্যাঁ একটা জিমেল দিয়ে 2টা করা যায়, এর বেশি করা যায় না। 2টা বানানো যায়। এই জায়গার মধ্যে একজন হোমওয়ার্ক দিয়েছেন, কি দিয়েছেন ভাই? একটা কিওয়ার্ড কতবার ইউজ করা যায় যদি আরেকবার বলতেন। একটা কিওয়ার্ড ইউজ করা যায় 5 থেকে 6 বার, 5 বার নেওয়া বেটার, 5 বার নেবেন। হ্যাঁ 5 বার ইমপ্লিমেন্ট করবেন, 5 বারের বেশি না। আলটিমেট গাইড টু বেস্ট পারফিউম, আপনার ই কোনটা? বেস্ট পারফিউম, বেস্ট 5 পারফিউমস। বেস্ট 5 পারফিউমস। আচ্ছা পারফিউমের প্রতি ই আসলো কেমনে? আচ্ছা পারফিউম, ভাই পারফিউমটা আমার জিনিসটা ভালো লাগে ভাই। আচ্ছা রিসেন্টলি আমি অনেকগুলো কাজ করছি, সবগুলোই বর্তমানে পারফিউম নিয়ে আমার কাছে কাজ আসতেছে বেশিরভাগ। আপনার একটা ভিডিওতে দেখছি আপনি পারফিউম নিয়ে যাচ্ছিলেন। হ্যাঁ মানে আপনার ইউটিউবে একটা ভিডিও পারফিউম নিয়ে, আর পারফিউম জি হ্যাঁ আমি এটাতে দেখাইছিলাম। এই ক্লায়েন্ট আমি সবারই দেখাইছি, কারণ সমস্যা হলো সব ক্লায়েন্ট দেখাতে সমস্যা বুঝছেন। তো এই ক্লায়েন্টের সারাটা ওয়েবসাইট শো আমি দিয়ে দিয়েছিলাম। আচ্ছা আপনার এটা ওই ক্লায়েন্ট মনে হয় আপনাকে গিফট দিছিল না? না না রিপোর্ট কেন দিবে? গিফট ও গিফট, হ্যাঁ এই ক্লায়েন্ট হ্যাঁ গিফট দিয়েছিল।
এই কারণে এই ক্লায়েন্টে আমি দিছি আর কি, কারণ সব ক্লায়েন্ট ধরেন আমি যদি ছাইড়া দেই সমস্যা আছে। এটা ধরেন বিশ্বাসী ক্লায়েন্ট, এই ক্লায়েন্ট যাবে না বুঝছেন কেউ যদি মেসেজ দেয়, কারণ এসি এক্সপার্টের তো অভাব নাই। মেসেজ দিয়ে বলবে রোহিত ভাই কত দেয়, তুমি তারা কত দাও, 70,000, ওকে ফাইন, আমি তোমার 10,000 দিয়ে করে দিতেছি, শেষ, ক্লায়েন্ট শেষ। পার্মানেন্ট ক্লায়েন্ট পাইলে হয়। পার্মানেন্ট ক্লায়েন্ট হলে লাভ আছে, ধরেন আপনি মাস শেষে আপনার 300 তো মিনিমাম আপনারা দিবেই বুঝছেন। অনেকে ধরেন হাসে বলে দেয় এইসব, কিন্তু যারা পায় তারা বুঝে বুঝছেন। ধরেন আপনি যদি একটা দুইটা যদি ক্লায়েন্ট ম্যানেজ করে বলতে পারেন আপনারা চিন্তা নাই। আর আরেকটা ফ্যাক্টর কি যে আপনি যে সবসময় যে এসইউ দিয়ে আর্নিং করতে হবে বিষয় কিন্তু এরকম না। আপনার যেই জিনিস থেকে আর্নিং আসবে আপনি এটাই কন্টিনিউ করবেন। টাকা আছে যেদিকে আমি আছি এদিকে, হালাল হইলেই হয়েছে, এটা হোক না আলু বেচবেন সমস্যা নাই। হ্যাঁ, আমি এসইও শিখতেছি দেখে আমি এসইও করতে হবে এমন কোনো কথা নাই। এই জায়গার মধ্যে আমি দেখছি অনেকে ধরা খায়, ধরেন কোর্স শেষ করে পরে দেখা যায় ইনকাম হয় না। এর কারণ হলো তারা শিখে অনেক কিছুই, পরে দেখা যায় তারা শুধু যে কোনো একটা টপিক নিয়ে বসে থাকে। যেহেতু আপনি অনেকগুলো শিখছেন এই কারণে আপনার উচিত অনেকগুলো ট্রাই করা। হ্যাঁ, যেমন আমি আজ পর্যন্ত কিন্তু বসে থাকি না, আমি কিন্তু প্রথম ক্লাসে কিন্তু একটা কথা বলছিলাম আপনাদের, আমি কিন্তু জীবনে অনেক কোর্স করছি এবং আমি এখনও করতেছি। কারণ আমি জানি যে আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি ফ্রিল্যান্সিং করব, তার মানে আমি নতুন নতুন জিনিস শিখবো। এখন আমি ভিডিও এডিটিং নিয়ে মানে অন্য লেভেলে সিরিয়াস আছি বর্তমানে। আমি বর্তমানে মানুষ নিতেছি, ধরেন আমি কিছু কর্মী নিতেছি, তাদের আমি কাজ টাজ দিব, তারা করবে। হ্যাঁ, ভিডিও এডিটিং নিয়ে আমি সিরিয়াস আছি। এসিও তো আমার কাছে কর্মী অলরেডি আছে অনেকগুলা, আপনাদের থেকেও নিব যদি ফিউচারে লাগে। বাট আমার ভিডিও এডিটার নাই, এখন আমি ভিডিও এডিটার খুঁজতেছি যে আমার ভিডিওকে এডিট করে দিবে। বুঝছেন, এইটাকে যে ফাইনাল কাটের কথা বললাম, যে ফাইনাল কাট জানে আমরা এমন একটা মানুষ খুঁজতেছি, আমরা তারা আমাদের এজেন্সিতে নিব এই আর কি। তো আপনি শিখতে হবে, আর যেই জিনিসগুলো শিখবেন এগুলোর মূল্য দিতে হবে আর কি। এখানে অনেক অনেক কাজ আছে যেগুলো ধরেন কম সময় শেখা যায়, এগুলো দিয়ে ভালো ইনকামও করা যায়। যদি আপনি 2-3টা ক্লায়েন্ট ম্যানেজ করতে পারেন মোটামুটি ভালো টাকা ইনকাম করা যায়। যেমন ইউটিউব এসিও, যেটা অনেকটা হাস্যকর, অনেকে হাসে ডিজিটাল মার্কেটার ইউটিউব এসিও করে, হ্যাঁ, কিন্তু $20 আসে একটা এসিও করলে যদি আপনি এরকম ক্লায়েন্ট পান। বুঝতে পারছি, যদি আপনি মন মতো যদি নিতে পারেন আর যদি ক্লায়েন্ট হান্টিং করতে পারেন, ইউটিউব এসিও ভালো টাকা ইনকাম করা যায়। ইউটিউব এসিও এখন ভালো ট্রেন্ডিংয়ে আছে, কারণ ইউটিউব কার না আছে, সবাই এখন ইউটিউবার হইতে চায়। যেহেতু সবাই ইউটিউবার হইতে চায় তার মানে ইউটিউব এসিও করা যায়, যদি তারা বোঝানো যায় ভালো করে ক্লায়েন্টে যে ভাই ইউটিউব এসিও করলে আমার টাকা পয়সা আসে। আরেকটা কথা, মানুষ কাজ পায় না, এর সবচেয়ে বড় কথা হলো ইংলিশের ডর, মানে ইংলিশের ভয়। কাজ শিখে ঠিকই এসিও এক্সপার্ট হয়ে যায় ঠিকই, পরে দেখা যায় যে মিটিং করতে হয় বা ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলতে হয় বা মেসেজ দিতে হয়, এটা নিয়ে ডরায়। হ্যাঁ, এটা মারাত্মক সমস্যা। সেটা হলো যে এই জিনিসের ভয় দূর করতে হলে আপনি ইংলিশ নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। আগে আর পরে আপনার ইংরেজিতে একটা কোর্স করা উচিত। হ্যাঁ, স্পোকেন ইংলিশ বা ধরেন যে কোনো একটা কোর্স বা আইএলস করে ফেলা উচিত, যাতে করে ইংলিশে যাতে ভয়টা না থাকে আর কি। কে জানি বললেন? আসসালামু আলাইকুম। আমার অভিজ্ঞতা, হ্যাঁ, তো তাম্বির ভাই বলেন কি বলতে চান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতেছি ভাই, ইংলিশ শেখার সবচেয়ে টেকনিক হলো যে যারা বায়ার মিটিং করে তাদের ভিডিওগুলো দেখলে অনেক কিছু শেখা যায়। ইয়েস, হ্যাঁ, বায়ার মিটিংয়ের ভিডিওগুলো আমি চাইলে দিতে, আমার কাছে অনেকগুলো রেকর্ড আছে, দেওয়া যায়, বাট আমি দিই না কেন, ওই যে ক্লায়েন্ট চুরি হওয়ার সমস্যা বুঝছেন। আগে আমার কাছে আপনি আপনার ক্লায়েন্টের নাম টান ওয়েবসাইটের নামটা এটা সরাইলে হচ্ছে, সরাইলেও ওই আগে আর পরে দেখা যায় কাহিনী নাই হয়ে যায় বুঝছেন। মানে চালাকির তো সিস্টেমের অভাব নাই, কত কিছু আছে। আচ্ছা, কে জানে হ্যাঁ, এভাবে করতে পারেন। আর সবচেয়ে বেটার যদি আপনারা টিম বানায় ফেলতে পারেন, যেই দিনই আপনারা মিটিং করেন নিজেরা টিম বানান, তারপর যখন বায়ার মিটিংয়ে আসবেন একসাথে 5-6 জন আসলেন, এখান থেকে 5-6 জন থেকে 1-2 জন তো ভালো ইংরেজি জানে, তো 1-2 জন ভালো ইংরেজি কথাবার্তাগুলো বললো, বাকি 4 জন ধরেন রিপোর্টগুলো রেডি করলো, এটা দেখাইলো, স্ক্রিন শেয়ার করলো, হ্যাঁ, 5-6 জন মিললে একজনের ধরলে দেন এমনি কনভিন্স হয়ে যাবে বুঝছেন। ভাই জি, ভাবে ইংলিশ কিভাবে একটু ভালো শিখতে পারি, একটা টিপস দিতেন। বেশি কথা বলতে হবে, ভালো যেরকম পরিবেশের মধ্যে থাকবেন এরকম আর কি। হ্যাঁ, আপনি ভালো কথা বলতে হবে আর কি। বিভিন্ন ধরনের এখন তো অনেক অ্যাপস আছে, যে অ্যাপসগুলোতে ইংরেজিতে মানুষের সাথে কথাবার্তা বলা যায়। এই অ্যাপসগুলো খুঁজে বের করেন যে কোন অ্যাপসে সময় দেওয়া যায়। ডেইলি যদি আপনি আধা ঘন্টা সময় দেন ইংরেজিতে, 6 মাস পরে আপনি এক্সপার্ট এমনি হয়ে যাবেন। আধা ঘন্টা করে বের করেন, সময় দেন, আপনি ইউটিউবে একটু ঘাটাঘাটি করেন, যেই কোয়েশনটা আমার করছেন এই কোয়েশনটা ইউটিউবে করেন। হ্যাঁ, ঠিক আছে, বুঝছেন, এই আর কি। রোহিত ভাই, জি ভাই, কাজগুলো তো অনেকদিন ব্যাপী হয়, যেমন মাস ব্যাপী, 3-4 মাস। তো এরকম কি হয়েছে কিনা আপনার সাথে যে কাজ করলেন 3-4 মাস কিন্তু র্যাঙ্কে আসে না, বিপদে পড়লেন?
হ্যাঁ, এরকম 50 থেকে 70% সময় হয়। কারণ এসিও তো ধরেন মামার বাড়ির মোয়ানা, আমি আজকে আসলাম কালকে র্যাঙ্ক করে ফেললাম। হ্যাঁ, একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে, কারণ আমরা যেসব মার্কেটে কাজ করি, আমি যে ওয়েবসাইটটা দেখাইছি পারফিউমের, এই ওয়েবসাইট হলো ইংল্যান্ডের। এখন ইংল্যান্ডের মধ্যে বা লন্ডনের মধ্যে অনেকে মানে আপনার এসিও করতেছে, বড় বড় এজেন্সি দাঁড়ায় আছে, তাদের বড় বড় টিম আছে। আমার টিমের মধ্যে মাত্র আছে 5-6 জন, আর ওইখানে টিমের মধ্যে আছে 70 জন 80 জন। তারা অন্য লেভেলের, হিউজ লেভেলের মার্কেট এখানে। তারা প্রতিদিন অ্যাডস দেয়, $10,000 অ্যাডস দেয় প্রতিদিন, গুগল অ্যাডসে অ্যাডস দেয়। তো এরকম একটা মার্কেটে যখন আপনি র্যাঙ্ক করতে যাবেন, আপনার সময় বেশি লাগবে। তো যদি ক্লায়েন্ট দেখেন যে আপনি যখন আমরা দেখা যায় একটা ডিল নেই 5-6 মাসের মধ্যে র্যাঙ্ক হইতেছে না, তখন ক্লায়েন্ট তো বলে যে আমার কই র্যাঙ্ক হওয়া বলতে, ক্লায়েন্ট এখানে একটা রিপোর্ট দেখে, অ্যানালিটিক্স দেখে যে কী পরিমাণ মানুষ তার ওয়েবসাইটে আসলো, ডেইলি কতজন এসে ঢুকতেছে। যখন দেখে যে এত কম পরিমাণ মানুষ, তখন বলে যে তুমি কি এসিও করলা, টাকাগুলো গেল, আমার লাভ হইতেছে না। তখন তারা আমরা বলি ঠিক আছে ফাইন, লাভ হইতেছে না, আমরা এসিও তো সময় লাগবে, আমি আগে বলছি, তুমি এবার অ্যাড দাও। এসিও তো আমরা ভালো করে করছি, এবার আমরা গুগল এডসে যাই, গুগল এডস আর FB Ads ক্যাম্পেইনে চলে যাই, চলেন। তারপরে আমরা তারা বলি যে কিছু ভিডিও বানাও, ভিডিও, এখন তো আমরা ভিডিও মার্কেটিংও চলে গেছি, বলি যে ভিডিও আমরাই বানাই দিব, তুমি খালি ভিডিওগুলো রেকর্ড করো। ভিডিও এডিটিং করে আমরা এই ভিডিওগুলো দিয়ে অ্যাডস দিই ফেসবুকে আর গুগলে। অ্যাড দিলে তো আপনার এমনি সেল আসা পড়ে, দেন আস্তে আস্তে এসিওটাও কাজ করে। এই হলো টেকনিক। মানে আলটিমেটলি আপনি তারা সারবেন না আর কি, এসিও দিয়ে হয়েছে না, সমস্যা নেই, তারা বুঝেই তবে তোমার যেহেতু এসিও দেওয়া হয় না, তাহলে তুমি গুগল এডস করো, তুমি FB Ads ক্যাম্পেইন করো। আমরা অনেকে এখানে FB Ads এর কাজ জানি বা শিখবো, বা গুগল এডস শিখবো, তো আপনার আগের পর ওই কাজগুলো কাজে লাগবে। ভাই আর একটা বিষয়, সেটা হচ্ছে অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল। এগুলো আসলে ওরকম সময় ব্যাপার না, তারপরে কেন 6-7 মাস আমরা কাজ করি? মানে আসলে কি আমাদের ওরকম কি ঘন্টাব্যাপী কাজ করা দরকার আছে দিনব্যাপী? না, একটা ওয়েবসাইটে ডেইলি 1 ঘন্টা বিষয় তো কাজ করা লাগে না। কে বলছে আপনার সময় লাগে না? শেষ করেন, এই শেষ হোক। আপনি কি এর আগে শেষ করছেন সারাটা কোর্স নাকি? আমি বলি ভাই, জি বলি আমি। হ্যাঁ বলেন। অনেক সময় লাগে ভাই, একটা কিওয়ার্ড কতবার পড়লো না পড়লো। আমি একটু বলি শোনেন। প্রথম 1 মাস শুধু আপনি তো কিওয়ার্ড রিসার্চই করবেন। আমি যখন একটা ওয়েবসাইট নেই, তখন দেখা যায় প্রথম 1 মাস আমরা শুধু কিওয়ার্ড রিসার্চই করি। পরের 1 মাসে আমরা অন পেজ এসইও ধরি, হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ আর অন পেজ এসইও ধরি। 3rd মাস থেকে আমরা বা 2nd মাস থেকে ধরেন অন পেজের পাশাপাশি টেকনিক্যালটা শেষ করি, আর 3rd মাস থেকে তার ব্যাকলিং করা শুরু করি। আর 3rd মাস থেকেই আপনার যেই এসইও করার সময় যে সমস্যাগুলো দেখা যায়, টেকনিক্যাল যে ফল্টগুলো দেখা যায়, এই সমস্যাগুলো সলিউশন করতে হয়। 3rd মাস থেকে ধরেন আপনি স্কিমা দেওয়া শুরু করবেন। 4 মাসের সময় ধরেন আপনি নতুন নতুন ব্লগগুলো পাবলিশ করা শুরু করবেন। ওই যে একজন বলছে ভাই র্যাঙ্ক করার সময় কতগুলো কন্টেন্ট পাবলিশ করা লাগে, কতগুলো কন্টেন্ট বিষয় না, এখন বর্তমানে ট্রেন্ডি বিষয় হলো ব্লগগুলো পাবলিশ করা। 4 নম্বর মাস থেকে আপনি ব্যাকলিং করা শুরু করবেন আর ব্লগগুলো দেওয়া শুরু করবেন। 5 নম্বর মাসেও সেমগুলো কাজ করবেন, ব্লগ দিবেন আর ব্যাকলিং করবেন। পাশাপাশি যেই আপনার টেকনিক্যাল যে ইররগুলো দেখা যাবে, অডিট করার পরে যে সমস্যাগুলো আসবে, এই সমস্যাগুলো শুধু সলিউশন করবেন। আর বেশি বেশি ব্যাকলিং দিবেন, 200টা 300টা প্রতি মাসে ব্যাকলিং দিয়ে থাকবেন। ডেইলি বেশি না, ডেইলি 10-12টা ব্যাকলিং দিবেন। এইভাবে চলতে থাকবে আর কি। কোয়ালিটিপূর্ণ ব্যাকলিং দিবেন। ওয়েব 2.0, সোশ্যাল বুক মার্কিং, এগুলো করে আমরা ব্যাকলিং দিব, ফ্রিতেই দিব, বাট ওয়েব 2.0 বা সোশ্যাল বুক মার্কিং এগুলো করে দিব আর কি। আস্তে আস্তে তারা বুঝবেন, এই না শুরু হয়েছে। আচ্ছা, এখন আমরা একটু ক্লাসে যাই, শোনেন। তো আজকে আমরা আগের ক্লাসে আমরা দেখছিলাম যে অন পেজ এসইও কীভাবে করে, ঠিক আছে। আজকে আমরা একটু টেকনিক্যালের মধ্যে একটু যাই, ঠিক আছে। আপনারা একটু কাজ করেন। আচ্ছা লাগবে না, থাক, করো না, লাগবে না, আমরা থাকি, মাইক্রোফোনটা অফ করলেই হবে। দেখেন, তো আগের ক্লাসে আমরা দেখছিলাম যে অন পেজ এসইও কীভাবে করে। তো অন পেজ এসইও মোটামুটি ওয়ার্ডপ্রেসের জন্য এতটুকুই। আমরা আবার অন পেজ এসইওর মধ্যে আসবো কিছুদিন পরে। আমরা আপনাদের কোডের ওয়েবসাইটে কীভাবে করতে হয়, শপিফাই দিয়ে কীভাবে করতে হয় অন পেজ এসইও, এটা আমরা দেখব। এখন আপাতত থাক, যতটুকু শিখছেন এনাফ। আপনারা আবার নিজেরা, আমি তো ইউএস দিয়ে দেখাইছি, আপনারা একটু ইউটিউবের মধ্যে দেখবেন যে র্যাঙ্ক ম্যাথ দিয়ে কীভাবে অন পেজ এসইও করে। এটা আপনারা ওই যে গুগল মানে ইউটিউবে গুগলে একটু সার্চ করবেন, ঠিক আছে। আর বাকিটা ওয়ার্ডপ্রেস দিয়ে ছাড়া, উইক্স দিয়ে কীভাবে করে, শপিফাই দিয়ে কীভাবে করে, এটা আমরা পরে দেখব। এখন আমরা একটু টেকনিক্যালের মধ্যে আসি। দেখেন, এসইওর মধ্যে 3টা পার্ট থাকে। মেনলি আমরা 4টা বলতে পারি। কিওয়ার্ড রিসার্চ, যেটা আমরা দেখছি, অন পেজ এসইও মোটামুটি আমরা এখন পারি, ধরেন আপনি 70% পারেন ধরে নেন। এখন হলো টেকনিক্যাল বিষয়। টেকনিক্যালটা আসলে কী করে? টেকনিক্যাল বিষয়টা হলো, যখন আপনি এই যে আপনি কিওয়ার্ড নিলেন, আপনি অন পেজ এসইও করলেন, আপনার ওয়েবসাইটটা তো গুগলের মধ্যে আসতে হবে। শুধু তো আপনি অন পেজ এসইও কিংবা কিওয়ার্ড রিসার্চ করলে আপনার ওয়েবসাইটটা গুগলের মধ্যে দেখা যাবে না। গুগলের মধ্যে আসতে হলে বা ইন্ডেক্সিং করতে হলে আপনার টেকনিক্যাল এসইওগুলো করতে হবে। টেকনিক্যাল এসইওর মধ্যে অনেকগুলা ছোটো ধাপ থাকে। মেনলি এসইওর মধ্যে টেকনিক্যাল এসইও করতে আমাদের বেশিরভাগ ক্লাসগুলো হয়ে থাকে আর কি। তো আজকে আমরা দেখব টেকনিক্যাল এসইও একবারে প্রথমে কী করতে হয়, প্রথম ধাপগুলো কী থাকে। তো আমাদের কাছে একটা ফাইল আছে, আমরা একটু ফাইলটার মধ্যে যাই। ফাইল এটা সরাই দিই, এটা লাগবে না আমাদের।
টেকনিক্যাল, ওকে। আচ্ছা, তো সবার আগে আমরা যেটা করবো সেটা হলো গুগল অ্যানালিটিক্স, ঠিক আছে? তো গুগল অ্যানালিটিক্সটা কী করে? গুগল অ্যানালিটিক্স, হোয়াট ইজ গুগল অ্যানালিটিক্স আমরা একটু দেখি। হোয়াট ইজ গুগল অ্যানালিটিক্স? আচ্ছা, গুগল অ্যানালিটিক্স জিনিসটা কি? গুগল অ্যানালিটিক্স ইজ এ প্ল্যাটফর্ম that collects data from your website and apps to create reports that provide insights into your business. মানে কি, গুগল অ্যানালিটিক্সটা আপনার যে বিজনেস আছে বা আপনার যে ওয়েবসাইট আছে বা আপনার অ্যাপস আছে, ওই ওয়েবসাইটের সকল ডাটাগুলা কালেক্ট করে, আপনারা সেটা রিপোর্ট দেয় যে আপনার ওয়েবসাইটের মধ্যে কতজন মানুষ আসলো, কোন জায়গা থেকে আসলো, কত মিনিট ছিল, কোন জায়গা থেকে আসছে, হ্যাঁ, সে কতটা ক্লিক করছে ইত্যাদি সব হাবিজাবি সব ধরনের রিপোর্ট আপনি দেখতে পারবেন গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে। তো এই গুগল অ্যানালিটিক্সটা সেট আপ করতে হয়। গুগল অ্যানালিটিক্স সেট আপ করার জন্য আপনি যেই ওয়েবসাইটের মধ্যে, আপনি যেই জিমেল দিয়ে আপনি আপনার ওয়েবসাইটটা খুলছেন, ওই ওয়েবসাইটের মধ্যে যাবেন। আমি আমার ওয়েবসাইটটা একটু এখানে আনি, আমার এখানে ওয়েবসাইটটা আছে। একটু ওয়েবসাইটের মধ্যে যাই, আমরা দেখি ওয়েবসাইটটা বাইচে আছে না নাই। ফ্রির মধ্যে এলো সমস্যা, বুঝছেন? এখন আমি যদি সবাই আবার বলি কিনেন, তাহলেও তো সমস্যা, অনেকে তো কিনতে পারবে না। আচ্ছা, এই হলো আমাদের ওয়েবসাইট। তো আমরা এটার জন্য গুগল অ্যানালিটিক্স বানাবো। হ্যাঁ, গুগল অ্যানালিটিক্স আমরা যাব। তো গুগল অ্যানালিটিক্সে কীভাবে যেতে হয়? গুগল লিখবেন, যেভাবে গুগল অ্যানালিটিক্স লিখে টাইপ করবেন। টাইপ করার পরে প্রথম যেটা আসবে এটাই, কিংবা আপনার এখানে লিঙ্কও দেওয়া আছে। এই যে ফাইলটা আপনার দিয়ে দিব আমি, এই ফাইলের মধ্যে এখানে লিঙ্ক আছে, এই লিঙ্কের মধ্যে ক্লিক করলেও হবে। আচ্ছা, তো যেই জিমেল দিয়ে আপনি বানাচ্ছেন, আবার বলি, যেই জিমেল দিয়ে বা যেই জিমেলটা ইউজ করে আপনি ওয়েবসাইটে বানাইছেন, ওই জিমেলের মধ্যে আসবেন। হ্যাঁ, তাহলে আপনার ইজিলি আপনার ভেরিফিকেশনটা হয়ে যাবে। এখানে আসার পর আপনি সাইন ইন দিবেন বা গেট স্টার্টেড দিতে পারেন, গেট স্টার্টেড টুডে। আপনি এখানে দেবেন স্টার্ট মিউজিয়ারিং। এখানে আপনার ওয়েবসাইটের আপনার নিজের নাম দিবেন, মাই অ্যাকাউন্ট নেম নিজের নাম দিতে পারেন, রোহিত খান দিলাম, যেভাবে থাক। নেক্সট। আচ্ছা, এখানে একটা প্রপার্টি নাম দিতে বলছে, আমার নিজের নামই দিই, ধরেন রোহিত খান দিলাম, বা আপনার ওয়েবসাইটের নাম দিতে পারেন, এটা আমার আহামরি কিছু না, এটা যেমনি আছে এমনি থাকবে। নেক্সট। আচ্ছা, এখানে তারা বলতেছে যে আমার ইন্ডাস্ট্রিটা কী নিয়ে, আসলে আর্টস, এন্টারটেনমেন্ট, অটো, আমারটা কী নিয়ে, যে ইন্ডাস্ট্রি আপনি এটা দিবেন। আমাদের ইন্ডাস্ট্রি দেখতেছি এটা ফ্রিল্যান্সিং রিলেটেড, ধরেন আমি এখানে আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট দিতে পারি, বা যে কোনো কিছু, বা বিজনেস দিতে পারেন, বিজনেস দিলাম। আচ্ছা, পরে তারা বলতেছে আমার বিজনেসের সাইজটা কীরকম, বিজনেসটা কত বড়, স্মল, মিডিয়াম, লার্জ না ভেরি লার্জ। আমরা স্মলই দিব, 1 থেকে 10 জন এমপ্লয়ি, এটাই দিব। নেক্সট। এগুলো তো আপনি সিলেক্ট করে দিবেন, প্রথম 4টা, লাস্টেরটা দিলে বাকিগুলো ঠিকই না, তো 4টাই দিবেন, এটা দিলে সবগুলো চলে যায়, তো আমরা 4টাই দিব, প্রথম 4টা। ক্রিয়েট। এখানে আপনি আই অলসো এগুলো দিয়ে দিবেন। নিচে আর কিছু আছে কিনা দেখতে হবে। অ্যাকসেপ্ট, আই অ্যাকসেপ্ট, ডান। আমার গুগল অ্যানালিটিক্স বানানো হইতেছে। আমি কিসের জন্য বানাবো? ওয়েবের জন্য, অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য, নাকি আইওএস অ্যাপের জন্য? আমি দিব ওয়েবের জন্য বানাইতেছি আমি। এখন তারা বলতেছে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে, HTTPS থাকবে। আমার ওয়েবসাইট কোনটা? এইটা। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি HTTPS ছাড়া বা সাটা আনি, কপি করে আমি এখানে দিয়ে দেবো, আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো। ওয়েবসাইটের নামটা তারা জানতে চায়। আচ্ছা, তারা বলছে HTTPS সারা দিতে বলছে, HTTPS এখানে আছে, আমরা HTTPSটা সারা দিলাম। এখন বলছে ওয়েবসাইটের নাম কি? ওয়েবসাইটের নাম হলো অনলাইন 1718, অনলাইন 1718। তারপরে কি? তারপরে আমরা দিব ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউর মধ্যে আমরা দিব। ওকে, দেন আমরা নেক্সটে ক্লিক করব। সময় লাগবে, আসছে। তো নেক্সটে ক্লিক করার পরে দেখেন তারা আমার একটা কোড দিছে, এই যে একটা কোড দিছে এখানে। হ্যাঁ, স্টার্ট ম্যানুয়ালি একটা কোড দিছে। হ্যাঁ, এই যে ইনস্টল ম্যানুয়ালি, তারা আমাদের একটা কোড দিছে। তো এই কোডটা দিয়ে মিলে আমাদের কাজ শুরু হবে। এই যে দেখেন কোড দিছে, আসছে। তো এখানে তারা আমাদের 2 ধরনের কোড দিছে। এই একটা কোড আমরা এটার ইউজ করতে পারি, বা ট্যাগ ইনস্ট্রাকশন এখানে ক্লিক করলে আপনি এখানে এই কোডটাও দেখতে পারবেন। হ্যাঁ, এখানে তারা কোড দিবে, স্টার্ট মেনুতে ক্লিক করলে যে কোডটা দেখা যায়, এই কোডটাই মিলে আমাদের কাজ। আচ্ছা, তো এখন আমরা কী করতে হবে? এই যে কোডটা আছে, এই কোডটা নিয়ে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে বসাইতে হবে। এই কোডটা নিয়ে আমাদের ওয়েবসাইটের মধ্যে নিয়ে বসাইতে হবে। আচ্ছা, তো ওয়েবসাইটের মধ্যে আমরা কেমনে বসাবো? ওয়েবসাইটের মধ্যে বসানোর জন্য
আমরা এখানে একটা প্লাগইন অ্যাড করতে হবে। প্লাগইনের মধ্যে আমরা আসবো, অ্যাড নিউ প্লাগইনের মধ্যে দিব। এখান থেকে আমরা দিয়ে দিব একটা প্লাগইন আমরা অ্যাড করতে পারি। প্লাগইনের নাম হলো হেডার ফুটার কোড ম্যানেজার। হেডার ফুটার লেখলে আইসা পড়ার কথা, এই যে আসছে এলিমেন্টের হেডার ফুটার কোড ম্যানেজার। আচ্ছা ইনসার্ট, এই যে এইটা, হ্যাঁ হেডার ফুটার কোড ম্যানেজার, এইটা যে ছবিটা সব দেখা যেতেছে, এটা ইনস্টল নাও, অ্যাক্টিভ, ডান। আচ্ছা এখন আমরা একটু এখানের মধ্যে আসবো, যে প্লাগইনটা আমরা অ্যাড করছি এটার মধ্যে আসবো। আসলাম, আসার পর আমরা অ্যাড নিউ স্নিপেটের মধ্যে ক্লিক করব। প্রথমে প্লাগইনটি অ্যাড করবেন, তারপরে যে HFCM মানে হেডার ফুটার কোড ম্যানেজারের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি অ্যাড নিউ স্নিপেটের মধ্যে ক্লিক করবেন। অ্যাড নিউ স্নিপেটে দেওয়ার পর আপনি একটা নাম দিবেন। এটার নাম কি দিবেন? আমাদের এটার নাম অ্যানালিটিক্স, গুগল অ্যানালিটিক্স। গুগল অ্যানালিটিক্স ইজি জিনিস, কিন্তু আমি যেভাবে করতে সেভাবেই করবেন, এত কঠিন কিছু না। HTML এটা দেখবে সাইট ওয়াইড, এখানে দরকার নাই, পোস্টও দরকার নাই, এগুলো দেওয়ার দরকার নাই। লোকেশন কই, হেডার না ফুটারে? হেডারে দিবেন। ডিসপ্লে শো অন অল ডিভাইস, ঠিক আছে, এমনি থাকবে। অ্যাক্টিভ থাক। এখানের মধ্যে আমরা আমাদের কোডটা দিয়ে দেবো, এই যে কোডটা দেওয়ার পর আপনি এখানে সেভে দিবেন। সেভে দেওয়ার পর আপনি এখানে আপডেটের মধ্যে ক্লিক করবেন। ডান, কাজ শেষ। এখন আমরা এখানের মধ্যে আরেকবার আসবো। আসার পরে আমরা এটা সরাই দিব, সরাই এখন দিন, অটোমেটিক হয়ে যাবে, আপনি কিচ্ছু করা লাগবে না। এই যে হয়ে গেছে। নেক্সট, এখন দেখেন নেক্সট কাজ করছে, খেয়াল করছেন? কন্টিনিউ টু হোম, ডান, কাজ হয়ে গেছে। এই যে ঠিক আছে। যদিও আমাদের এখানে দেখা যেতেছে না, আপনার রিপোর্টগুলো আস্তে আস্তে আসবে আর কি। আমাদের রিপোর্টটা দেখা যেতেছে না, কারণ আমাদের এটা তো নতুন ওয়েবসাইট, আমি এটা আজকে বানাইছি, এখন রিপোর্টগুলো আসতেছে না। এটা অ্যাক্টিভ হইতে বা এখানে রিপোর্টগুলো দেখাইতে মোটামুটি 2 দিনের মতো সময় লাগে। 2 দিন পর আপনি দেখতে পারবেন আপনার এখানে কীরকম পরিমাণ মানুষ আসতেছে, হ্যাঁ, আপনার কীরকম ডাটা আসতেছে, কোন জায়গা থেকে কীরকম মানুষ আসতেছে, কত মিনিট ছিল, হ্যাঁ, সব দেখতে পারবেন। যেমন আমি আপনার একটা এক্সাম্পল দেখাইতে পারি এখানে। এটার মধ্যে একটা পুরনো একটা ওয়েবসাইট আমার আছে, এখানে অনেকগুলি আছে, এটা একটু দেখেন। আচ্ছা এই দেখেন, এই যে ওয়েবসাইটটা দেখেন, দেখা যেতেছে এই যে মানে লাস্ট 30 দিনে এই ওয়েবসাইটের মধ্যে কয়জন মানুষ আসছে? 651 জন আসছে। নতুন ইউজার এতটা আসছে। ইভেন্ট কাউন্ট এতটা, ইভেন্ট কাউন্ট মানে এতটা ক্লিক হয়েছে আর কি, হ্যাঁ, বিভিন্ন ইভেন্টের মধ্যে তারা ক্লিক করছে। কোন দেশ থেকে আসছে ওয়েবসাইটের মধ্যে? বাংলাদেশ থেকে আসছে 141 জন, চায়না থেকে, ব্রাজিল থেকে, বিভিন্ন জায়গা থেকে আসতেছে। ব্রাজিল থেকে আসছে, আর্জেন্টিনা থেকে আসছে না, দেখছেন তো? ব্রাজিল সব জায়গায় ভালো, হ্যাঁ। আচ্ছা, তো ব্রাজিল থেকে আসছে, হ্যাঁ, 141 জন। তো এই জায়গার মধ্যে দেখা যাচ্ছে কে কোন জায়গার মধ্যে ক্লিক করছে, কোন টাইটেলটা এখানে ক্লিক করা হয়েছে, হ্যাঁ, সব ডাটাগুলো এখানে দেখা যেতেছে। আরও এখানে রিপোর্ট আছে, রিপোর্টের মধ্যে ক্লিক করে আমরা আরও বিভিন্ন ডাটাগুলো দেখতে পারবো, যে এভারেজ কত সেকেন্ড ছিল তারা, হ্যাঁ, তারা কোন জায়গা থেকে আসছে, সোশ্যাল জায়গা থেকে আসছে নাকি ডাইরেক্ট আসছে নাকি অর্গানিক কোনো ভিডিও টিডিও থেকে আসছে, কোন লিঙ্কে তারা ক্লিক করে আসছে, এগুলো দেখা যায়। মেনলি আপনি সবগুলো ডাটাগুলো দেখতে পারবেন আর কি। এই ডাটাগুলো দেখার জন্য মেনলি গুগল অ্যানালিটিক্সটা ইউজ করা হয়। গুগল অ্যানালিটিক্স নিয়ে আমি আরও ডিটেলসে কথাবার্তা বলবো না, একটা ভিডিওর মাধ্যমে আপনার ভিডিও দিয়ে দিব না, কিংবা আপনি ইউটিউবে চাইলে ভিডিও দেখতে পারেন যে গুগল অ্যানালিটিক্সের মধ্যে আর কী কী ইউজেস করা যায়। আপাতত ক্লায়েন্টে এগুলোই দেখে, যে সবগুলো রিপোর্টগুলো দেখে আর কি, ঠিক আছে। যদিও গুগল অ্যানালিটিক্স 90% টাইমে মানে ক্লায়েন্টের সেট আপ করা থাকে, যদি না থাকে আপনি এভাবে করতে হবে। আমি যেভাবে করছি এইভাবে। আপনার যে নিজের ওয়েবসাইট হয়, নিজের ওয়েবসাইটের জন্য আপনি সেমভাবে গুগল অ্যানালিটিক্সটা সেট আপ করবেন। ইজি জিনিস, এটা টেকনিক্যাল মধ্যে পড়ে আর কি। টেকনিক্যাল এসইওর প্রথম ধাপ হলো গুগল অ্যানালিটিক্সটা সেট আপ করা। এখন কথা হলো আমরা কি করছি, আমরা তো এটা ওয়ার্ডপ্রেসের জন্য আমরা কি করছি, হেডার ফুটার কোড ম্যানেজার দিয়ে আমরা কোডটা বসাই দিলাম। যদি কোডিং ওয়েবসাইট হতো তাহলে কী করতাম? কোডিং ওয়েবসাইট হলে আমরা এই কোডটা ক্লায়েন্টে দিয়ে দিতাম। ক্লায়েন্টের যে ডেভেলপার থাকতো, ক্লায়েন্টের ডেভেলপার এই কোডটারে প্রতিটা পেজের হেডের মধ্যে এটা বসাইতো, প্রতিটা পেজের হেডের মধ্যে নিয়ে এই কোডটা নিয়ে বসাই দিত। আমরা শুধু এই কোডটা ক্লায়েন্টে দিয়ে দিতাম, তাইলেই হইতো। ক্লায়েন্টের ডেভেলপার এটা বসাইতো, এটা আমাদের কাজ না। ওয়ার্ডপ্রেস হলে আমরা নিজেরা বসাইতে পারবো। দ্যাটস ইট। আশা করি আমি বুঝতে পারছি। আসেনি আপনারা? ভাই একটা অনলাইন নিউজ পেপারে আর্টিকেল দেখতাম, তখন অ্যানালিটিক্স দেখতাম। আচ্ছা, বা কীভাবে বুঝবেন এটা যে কোডিং ওয়েবসাইট? নাইস কোয়েকশন। কীভাবে বুঝবেন এটা কোডিং ওয়েবসাইট? এটা কোডিং ওয়েবসাইট না কি ওয়েবসাইট, এটা বোঝার জন্য একটা জায়গা আছে, সেটা হলো whatcms.com। whatcms থেকে সার্চ করলে এই যে একটা ওয়েবসাইট আসবে।
ডিটেক্ট সিএমএস। এখানের মধ্যে যখন আপনি ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, এই ধরেন আপনার ওয়েবসাইটের লিঙ্ক কপি করে যখন আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন ডিটেক্টের মধ্যে দিবেন, তো তারা আপনার দিবে এটা কী ওয়েবসাইট। এই যে আমার দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেস, যদি ওয়ার্ডপ্রেস না হয়, যদি কোডিং হয় তখন দেখাবে পাইথন টাইথন এগুলো দেখাবে আর কি। হ্যাঁ, আমার একটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো হয়েছে, এই ওয়েবসাইটের হাবিজাবি সব দেখা যায়। এই ওয়েবসাইটের মধ্যে কোনো সোশ্যাল লিঙ্ক থাকতো, ফেসবুক টুইটার, তাহলে এগুলো দেখা যেত আর কি। ঠিক আছে, এই হলো মোটামুটি আপনার গুগল অ্যানালিটিক্স। আচ্ছা, আমরা এখন আরেকটা জিনিস দেখি, আমরা এখন গুগল সার্চ কনসোলটা দেখি। গুগল অ্যানালিটিক্সের পরের ধাপ হলো গুগল সার্চ কনসোল। এখন হোয়াট ইজ গুগল সার্চ কনসোল? হোয়াট ইজ গুগল সার্চ কনসোল? আচ্ছা, Search console lets you easily monitor and some cases resolve searches, errors, site load issue and security issues like hacking and malware. You can also use it ensure any site maintenance or adjustment you make happen smoothly with respect to search performances. এটা মানে কি? এটা মানে হলো গুগল সার্চ কনসোল মেইনলি আমাদের ইন্ডেক্স করতে হেল্প করে আর কি। আপনার এসইওর মধ্যে কোনো সমস্যা আছে কিনা, না কোন পেজের মধ্যে সমস্যা আছে, কোন পোস্টের মধ্যে সমস্যা আছে, নতুন কী কী আপডেট আসছে, সব কিছু আপনি জানতে পারবেন গুগল সার্চ কনসোলের মধ্যে। গুগল সার্চ কনসোল মেইনলি আমাদের ইন্ডেক্স করতে হেল্প করে, মানে আমাদের ওয়েবসাইটটারে গুগলের মধ্যে আসতে হেল্প করবে গুগল সার্চ কনসোল। ঠিক আছে, শর্টকাট বুঝাইলে আর কি, গুগল সার্চ কনসোল আমাদের ওয়েবসাইটটারে গুগলের মধ্যে আসতে হেল্প করবে, শর্টকাট। তো আমরা কী করবো, গুগল সার্চ কনসোলের মধ্যে আমরা যাব। কীভাবে যাব? গুগল সার্চ কনসোল লিখে আমরা সার্চ করতে হবে, গুগল সার্চ কনসোল, এন্টার মারলাম, আসলো। এখানে আসার পর আপনি স্টার্ট নামের মধ্যে ক্লিক করবেন। আচ্ছা, তো আমরা এখানের মধ্যে আমাদের এখানে এতটুকু আসার পর আমরা ওয়েবসাইটের লিঙ্কটা নিতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক, এই যে ওয়েবসাইট লিঙ্ক যেটা আছে, এটা লিঙ্কটা কপি করে এখানে আসার পর আপনি ইউআরএলের মাধ্যমে দিবেন, দিয়ে এটারে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। চেকিং ভেরিফিকেশন করবে। আচ্ছা, তারা বলছে ওনার ভেরিফাই করতে, তো এই জিনিসটা হওয়ার কথা না। হ্যাঁ, এটা অটোমেটিক হয়ে যায়, যেহেতু আমরা অ্যানালিস্টটা এখন বানাইছি এই কারণে সমস্যা করতেছে। আপনি কয়েকবার ট্রাই করবেন, কিংবা কালকে আরেকবার ট্রাই করবেন, মানে 24 ঘন্টা পর একবার ট্রাই করবেন, দেখবেন হয়ে গেছে। যদি না হয় তাহলে এটা একটু কষ্ট করতে হবে আর কি। ঠিক আছে, এটা আরও অনেকভাবে করা যায়, একটু কষ্ট করে করতে হবে আর কি। তখন দেখা যায় ভেরিফাইটা অন্যভাবে করতে হবে, একটু কষ্ট করে তারপরে করতে হবে, এগুলো সমস্যা, বুঝছেন। আর অনেকগুলো সিস্টেম আছে, আমরা ডিএনএসের মাধ্যমে করতে পারি, এটা দেখানো যায়, বাট একটু কষ্ট কর আর কি। হ্যাঁ, অনেকগুলো সিস্টেমে করা যায়, গুগল সার্চ কনসোল অনেকভাবে আনা যায়, বাট এটা সবচেয়ে ইজি মেথড। আমি এত কঠিনটা দেখাতে চাইতেছি না, মাথা আউলাই যাবে না হলে, তো আমি দেখাই দিব, সমস্যা নাই। তো কী করতে হয়, কপি লিঙ্ক করতে হয়, এখানে আসতে হয়। এখানে আসার পর আপনি লিঙ্কটা দিবেন, দেওয়ার পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন, তাহলে আপনারটা হয়ে যাওয়ার কথা। আমরা আরেকবার ট্রাই করছি, হয় নাই। যদি না হয় তখন আমাদের অন্য কাজ করতে হয় আর কি, তখন আমাদের ডিএনএসের মাধ্যমে করতে হয়। তো ডিএনএসের মাধ্যমে করতে হলে একটা cPanel থাকা লাগবে, এই হলো সমস্যা। আপনারা ট্রাই করবেন, হয়ে যাবে। হ্যাঁ, আপনি ধরেন 1 দিন পরে বা 2 দিন পরে একবার ট্রাই করবেন, দেখবেন যে গুগল সার্চ কনসোল আপনার হয়ে গেছে। ঠিক আছে, আপনি এটা প্যারা খাওয়ার দরকার নাই। তো আমরা শিখে রাখি, যদি আপনার ক্লায়েন্টের না হয় তখন কি করবেন, বাট এইটার মাধ্যমে কীভাবে করে, এটার জন্য আপনার cPanel-এর মধ্যে যাওয়া লাগবে। cPanel আপনার ওই সময় থাকবে যখন আপনি ডোমেইন হোস্টিং কিনবেন, তখন আপনার এটা থাকবে আর কি, বুঝছেন। তো নেম চেপের মধ্যে একটু আসি। তা আপনি যেখান থেকে আপনি আপনার ইটা কিনবেন, আপনার ডোমেইন হোস্টিং কিনবেন, যে কোম্পানি থেকে, কোম্পানিতে যাওয়া লাগবে, মানে ওই ইয়ের মধ্যে আসার পরে আপনি আসা লাগবে আর কি। এখান থেকে আমরা যাব হোস্টিং লিস্টের মধ্যে, হোস্টিং লিস্ট থেকে আমরা যাব গো টু cPanel-এর মধ্যে। cPanel আমরা আসলাম, cPanel থেকে আমরা যেতে হবে, আমাদের ডিএনএস খুঁজতে হবে। ওয়াইজ ডিএনএস, যে জোন এডিটর আছে, এটা জোন এডিটর হয়ে যাবে। আমরা জোন এডিটরের মধ্যে একটু যাব, জোন এডিটর, cPanel-এ আসার পরে জোন এডিটর ক্লিক করব, আসলো। এখান থেকে আমরা একটা রেকর্ড বানাইতে হবে, নতুন একটা রেকর্ড নিতে হবে আর কি। ঠিক আছে, রেকর্ড নিয়ে তারপরে বানাইতে হবে। আমি এখন এটা চাইতেছি যে আমি না দেখাইতে, বুঝছেন। আমরা আগে ওইভাবে দেখি হয় কি না, আপনারা ট্রাই করেন, না হলে আমি আপনাদের 2-3টা মেথড দেখাই দিব। এখন এটা আপনারা আউলাই ফেলবেন না হলে, বুঝছেন। এখন এটা নিয়ে মাথা কামানোর দরকার নাই। তো আমরা মোটামুটি শিখে রাখি যে আমরা যখন গুগল সার্চ কনসোল করব, তখন মেইনলি আমরা শুধু লিঙ্কটা আইনে এখানে দিয়ে দিলেই হবে। আপাতত আমরা একটু ওয়েট করি, আপনারা 1-2 দিন পরে একবার করে দেখেন হয় কিনা, না হলে আমরা অন্যান্য মেথডগুলো দেখবো, আর 2-3বার আমি আপনাদের কইরা দেখাই দিব যে কীভাবে এটারে ভেরিফাই করাইতে হয় আর কি। হ্যাঁ, যেহেতু আমাদের এটা ফ্রি ওয়েবসাইট, এই কারণে তার একটু সমস্যা করে বর্তমানে। পেইড ওয়েবসাইট হলে সমস্যাটা করতো না। পেইড ওয়েবসাইটেও হয়, দেখা যায় পরের দিন ট্রাই করলে আবার হয়ে যায়, বুঝছেন, কয়েকবার ট্রাই করলে হয়ে যায়।
আমি আরেকবার ট্রাই করে দেখি, হয়নি, হয় নাই। HTTPS সারা দেখি, না HTTPS সারা নেয়ই না। তো আপনারা এখানে এতটুকু আসার পরে কন্টিনিউতে দিয়েন, হ্যাঁ, এক পরের দিনে এসে আবার দিয়েন, দেখেন যে হয় কি না। না মানে এগুলো কিছু দেখাবে না, দেখাবে যে ওনারশিপ ভেরিফাইড, এই কথাটা দেখাবে আর কি, বুঝছেন? না হইলে আমি দেখাই দিব, সমস্যা নাই, অনেকগুলো মেথড আছে। তো এই হলো মোটামুটি গুগল সার্চ কনসোল, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকে এতটুকু থাক, গুগল সার্চ কনসোলটা আমরা এটা স্কিপ করি, হ্যাঁ, এটা এখন থাক। বাকি যে মেথডগুলো আছে এগুলোও কঠিন, আজকে আমাদের এতটুকু থাক, ঠিক আছে? আজকে এতটুকুই থাক, গুগল সার্চ কনসোল পর্যন্ত থাক। আপনারা গুগল সার্চ কনসোল ট্রাই করেন, না পারলে আমি নেক্সট ক্লাসে দেখাই দিব না। নেক্সট ক্লাস আমাদের হবে শনিবারে, ঠিক আছে? শনিবার আমাদের ক্লাসটা থাক, যেহেতু আমরা আজকে এত কিছু বুঝি নাই, সেহেতু আমাদের চাপ কম, সোমবারে ক্লাস নেওয়ার দরকার নেই, আমরা শনিবারে ক্লাসটা করব। নেক্সট ক্লাস আমাদের শনিবারে ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে আবার। আজকে এতটুকুই থাক। তো আপনাদের হোমওয়ার্ক হলো গুগল অ্যানালিটিক্স আর গুগল সার্চ কনসোলটা বানানো, ঠিক আছে? ভাইয়া পেইড ওয়েবসাইট আর আনপেইড ওয়েবসাইট কি সেম? জি সেমই কাজ। তো আজকে এতটুকুই থাক, নেক্সট ক্লাস আমাদের শনিবারে হোক। শনিবারে আমরা টেকনিক্যাল এসে আরও ডিপলি কথাবার্তা বলবো না, ঠিক আছে? সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।